তো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের ক্লাসে আমি আলোচনা করব যে ডু, ডাস এবং ডিড এর ব্যবহার সম্পর্কে। তো ডু এবং ডাস এর কনভার্টেড ফর্ম হলো ডিড। ডিড হলো পাস্ট টেন্স অফ ডু অ্যান্ড ডাস। তো ডু এবং ডাসকে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সে আর ডিডকে সিম্পল পাস্ট টেন্সে ব্যবহার করি। তো ডু, ডাস এবং ডিড এই ভার্বগুলোকে কখনো মেন ভার্ব হিসেবে আবার কখনো হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহার করা হয়। নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে এই ভার্বগুলোকে ব্যবহার করা হয়। টু ক্রিয়েট কোশ্চেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরিতে। আর টু এমফাসাইজ এ ভার্ব, অর্থাৎ বাক্যে যখন আমরা ভার্বের উপর জোর দিয়ে বলি তখন কিন্তু এই ডু, ডাস এবং ডিড এর ব্যবহার করে থাকি। তো প্রথমে আমরা শিখব ডু এবং ডাসের ব্যবহার, অর্থাৎ কোন সাবজেক্টগুলোর সঙ্গে ডু, ডাস আর ডিড ব্যবহার হয়। তো চলো শুরু করা যাক। তো সিম্পল প্রেজেন্ট টেন্সে একটা রুলস আমরা লক্ষ্য করি যে সাবজেক্টগুলো যখন কি হয়, থার্ড পারসন সিঙ্গুলার হয় তখন V1 এর সঙ্গে এস বা ইএস বসে থাকে। বাকি সব ক্ষেত্রে ভার্বের যে V1 অর্থাৎ ন্যাচারাল ফর্ম বসে, কিন্তু এস বা কোন রূপ ইএস বসে না। এস বা ইএস কি হয়, এরা বসে না। মানে বাকি যেমন ফার্স্ট পারসন থাকে, সেকেন্ড পারসন আর হচ্ছে থার্ড পারসন প্লুরাল। সিমিলারলি দেখা যায় যে যখন আমাদের সাবজেক্টগুলি এই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন কিন্তু আমরা তার সঙ্গে এই ডু আর ডাসের মধ্যে আমরা কিন্তু ডাস এর ব্যবহার করব। ডাস অর্থাৎ ডু এর সঙ্গে আমরা ইএস জুড়ে দেব। তো এই থার্ড পারসন সিঙ্গুলার হয়ে গেলে অর্থাৎ ডু এর সঙ্গে আমাদের এখানে কি হবে, ডাস হয়ে যাবে এবং বাকি সব সাবজেক্টের ক্ষেত্রে আমরা ডু এর ব্যবহার করব। এবার হলো যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারটা কি। আমরা জানি যে পার্সন হলো তিন ধরনের। সেটা কি কি, যে ফার্স্ট পারসন আমি, আমরা, সেকেন্ড পারসন হচ্ছে তুমি বা তোমরা, এবং যখন অন্য কোনো তৃতীয় ব্যক্তির কথা বলা হয় তখন সেই পার্সনটিকে কি বলা হয়, যে থার্ড পারসন বলা হয়। এবার এই পার্সন কথাটির মানে শুধু ব্যক্তি অর্থে বোঝায় না। এটা এই পার্সন মানে যা কিছু রয়েছে, ব্যক্তি, বস্তু, পশু, পাখি সবকিছুকেই কিন্তু বোঝায়। তো এই ফার্স্ট পারসন এবং সিঙ্গুলার নাম্বার। এবার নাম্বার কি, তো নাম্বার হলো যে সংখ্যা। এবার যদি বলছে যে থার্ড পারসনটা যদি সংখ্যায় একটি হয় তাহলে এটা সিঙ্গুলার, একের বেশি হয়ে গেলে হয় প্লুরাল। তো আমাদের নাম্বার কিন্তু দু ধরনের হয়। তো থার্ড পারসন সিঙ্গুলার হয়ে গেলে যখন সাবজেক্টগুলো থার্ড পারসন সিঙ্গুলার হবে তখন ভার্বের সঙ্গে এস বা ইএস বসে। তাই আমরা এখানে ডু এর সঙ্গে এস যুক্ত করব, ডাস লিখব। এবার তাহলে বাকি ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। আচ্ছা, এখানে কিছু উদাহরণ আমি বলে দিই যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের উদাহরণ কি কি। যেমন সাপোজ ধরো, তাহলে আমি, আমরা আর তুমি তোমরা বাদ দিয়ে পৃথিবীর যত সমস্ত নাউন প্রোনাউন রয়েছে সবগুলি কিন্তু আমাদের থার্ড পারসনে পড়বে। তো এই যে রাম, সাপোজ শ্যাম, যে কোনো এনি নেম, ব্যক্তির নাম। ইট, সাপোজ যে কোনো একটা প্রোনাউন হতে পারে, হি, শি, সবার সঙ্গে কিন্তু আমরা কি ব্যবহার করব, এই ডাস কথাটি ব্যবহার করব। এবার তাহলে বাকি থাকলো আমাদের ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন প্লুরাল। অর্থাৎ সাবজেক্টগুলো যখন ফার্স্ট পারসন আমি, আমরা, সেকেন্ড পারসন তুমি তোমরা, এবং থার্ড পারসন প্লুরাল যেমন হচ্ছে দে, তারপরে সাপোজ ধরে নাও দ্য ডগস। তো এই সাবজেক্টগুলোর সঙ্গে আমাদের কি বসবে, ডাস ব্যবহার করব। বোঝা গেল যে ডু এবং ডাস কোন সাবজেক্টগুলোর সঙ্গে ব্যবহার হবে। এবার ডিড এর ক্ষেত্রে ব্যাপারটি কি হয়, যে ডিড কিন্তু কোন সাবজেক্টের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এই যে সেটা যেমন থার্ড পারসন সিঙ্গুলার বা প্লুরাল এরকম কোন রুলস মেনে চলে না। ডিড সমস্ত সাবজেক্টের সঙ্গেই বসে। মানে ডিড এর ক্ষেত্রে দেখা যায় যে এই ডিড কথাটি পাস্ট টেন্সে যখন বসে তখন কিন্তু আমরা এই যে থার্ড পারসন সিঙ্গুলার হবে সেক্ষেত্রে ডিড বা ডিডস এরকম কোনো কিছু ব্যবহার করবো না। সব ক্ষেত্রে আমরা কি বসাবো, ডিড, ডিড, ডিড। অর্থাৎ আমরা সব ক্ষেত্রে এই ডিড কথাটি ব্যবহার করব। তো এবার চলো কিছু উদাহরণের মাধ্যমে দেখে নেওয়া যাক যে ডু, ডাস এবং ডিড এর ব্যবহার। ডু দিয়ে
I do the work, you do it well. ওকে, সাপোজ এই দুটো এক্সাম্পল দিয়ে দেখা যাক। দুটো এক্সাম্পল যদি আমরা ভালো করে বুঝতে পারি, আমরা এরকম হাজারো সেন্টেন্স তৈরি করতে পারবো। তো আই ডু দ্য ওয়ার্ক, এখানে দেখো যে আমি কাজটি করি, ইউ ডু ইট ওয়েল, তুমি এটি ভালোভাবে করো। তো এই ডু কথাটির মানে এখানে দাঁড়াচ্ছে কিন্তু করা অর্থ, এবং ডু এখানে মেইন ভার্বের কাজ করছে, কারণ ডু এখানে অন্য কোনো ভার্বই নেই ডু ছাড়া, অর্থাৎ ডু এখানে মেইন ভার্বের কাজ করছে। এবং এই দুটো সেন্টেন্স হচ্ছে আমাদের একটা পজিটিভ স্ট্রাকচারের উদাহরণ, পজিটিভ স্ট্রাকচার ইন সিম্পল প্রেজেন্ট টেন্স। কারণ কি এখানে নেগেটিভ কোনো সেন্স নেই, অর্থাৎ নো বা নট এখানে নেই। তো এই পজিটিভ স্ট্রাকচারটা এখানে দেখা যাচ্ছে যে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট বা আদার্স। তো সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এখানে যেহেতু সাবজেক্ট গুলো ফার্স্ট পারসন, এটা হচ্ছে সেকেন্ড পারসন বা এরকম থার্ড পারসন প্লুরাল থাকতে পারে, যেমন দে ডু ইট ওয়েল, ইউ ডু ইট ওয়েল, সো দ্য ডগস ডু ইট ওয়েল। এরকম ক্ষেত্রে আমরা এই ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন প্লুরাল সাবজেক্ট গুলোর সঙ্গে এই ডু এর ব্যবহার করব। এবং ডু যখন আমরা মেইন ভার্ব হিসেবে ব্যবহার করব, তখন ডু এর অর্থ কিন্তু আমরা কি বের করবো? করা, অর্থাৎ আমি করি, তুমি করো, সে করে। অর্থাৎ বর্তমানকালে যখন আমাদের কোনো হ্যাবিচুয়াল অ্যাকশন বা কোনো কাজ আমরা যখন ডেইলি বেসিসে করে থাকি, তখন কিন্তু এই ডু কে আমরা মেইন ভার্ব হিসেবে ব্যবহার করি। সিমিলারলি ডাসকেও আমরা এই হ্যাবিচুয়াল ফ্যাক্ট বা বর্তমানে কোনো আমাদের অভ্যাসগত কাজ বোঝাতে এই ডু কথাটি মেইন ভার্ব হিসেবে ব্যবহার করি। তো এবার সাবজেক্ট গুলো সাপোজ এখানেই ধরলাম আমি যে এটাকে ডাস হিসেবে ব্যবহার করব, তাহলে আমাদের সাবজেক্ট গুলো এবার চেঞ্জ করে দিতে হবে। এবার তাহলে এখানে হয়ে গেল সাবজেক্টটি রাম, তাহলে এটা ডু হবে না, তখন আমরা ইএস যুক্ত করবো, কারণ সাবজেক্টটি যখনই থার্ড পারসন সিঙ্গুলার হয়ে যাবে তখনই কিন্তু ভার্বের সঙ্গে ইএস চলে আসবে। এটাই হচ্ছে এখানে আমাদের ওয়ার্ডস এর খেলা। তো এটা যদি আমরা একবার বুঝতে পারি, মাথায় সেট করতে পারি, তাহলে কিন্তু আমাদের ভুল হবে না। এখানে ধরো সাপোজ যে ওকে হি, তাহলে ডু হবে না, হি ডাস ইট ওয়েল। তো রাম কাজটি করে আর সে এটি ভালোভাবে করে। তো এখানে করা অর্থে এবং ডাসের এখানে যে অর্থটা দাঁড়াচ্ছে করা অর্থে বোঝাচ্ছে, এবং এগুলো এই দুটো হচ্ছে আমাদের সিম্পল প্রেজেন্ট টেন্সের উদাহরণ। এবার ডিড দিয়ে দেখব। তো এই সেন্টেন্স গুলোকে যখন আমরা বলবো যে আমি কাজটি করতাম, বা রাম এখানে বলছে যে রাম কাজটি করে, তো এবার যদি এটা হয় যে রাম কাজটি করতো, মানে অতীতকালের কোন তার অভ্যাসগত রামের কাজের কথা আমি বলছি, তাহলে রাম, তাহলে এখানে ডু বা ডাস হবে না, এখানে এই যে তাদের যে পাস্ট ফর্মটা সিম্পলি এটাকে লিখে দিতে হবে, বা এটা বলতে হবে যে রাম ডিড দ্য ওয়ার্ক, রাম কাজটি করতো। তাহলে এখানে কিন্তু করা নয়, এখানে করতো, মানে অতীতকালের কোন ঘটনার কথা বলছে। হি, তাহলে ডিড ইট ওয়েল। এখানে দেখো সাপোজ আমি আরেকটা উদাহরণ নিচ্ছি, যেমন যে the man did the job, এখানে দে হতে পারে। তো এই যে ডিড, এখানে একটা ডিড দিয়ে আমি একটা উদাহরণ কোন একটা কিছু লিখে দিতে পারি। তো এই সেন্টেন্স গুলোতে দেখো যে ডিড এখানে মেইন ভার্বের কাজ করছে এবং এটা ডি পাস্ট ফর্মে রয়েছে ডিড। তো এই ডিডের অর্থ কিন্তু এখানে হচ্ছে কি অর্থে বোঝাচ্ছে আমাদের? করতো, যে রাম কাজটি করতো, সে এটি ভালোভাবে করতো। দ্য ম্যান ডিড দ্য জব, মানুষটি জবটি করতো। দে ডিড, তারা করতো। অর্থাৎ সব ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি যে ডি কিন্তু ডিড মেইন ভার্বের কাজ করছে। এবার আমরা আসবো যে কি করে নেগেটিভ সেন্টেন্সে এই ডু, ডাস এবং ডিড এর ব্যবহার হয়। কিছু উদাহরণের মাধ্যমে দেখা যাক। সবার প্রথমে ডু দিয়ে, আই, এবার ডু নট বা ডোন্ট ইট ওকে রাইস, আমি ভাত খাই না।
আমরা জানি যে ডু এবং ডাস এদের নেগেটিভ হচ্ছে ডু নট এবং ডাস নট। ডু মানে করা, ডু নট মানে করি না, ডাস নট করি না, ডাজন্ট। এখানে দেখা যাচ্ছে যে ডু নট এর আমার একটা শর্ট ফর্ম আছে, যেটা আমরা স্পোকেন ইংলিশে বা ইনফর্মাল রাইটিং এর ক্ষেত্রে ব্যবহার করি, সেটা হলো ডোন্ট। কারণ আমরা জানি যে ইংরেজি হচ্ছে একটা কনসাইজ ল্যাঙ্গুয়েজ। তো আমরা কম কথা বলে কিন্তু বা কম সময়ের মধ্যে আমরা অনেক কিছু এক্সপ্রেস করতে পারি এই ভাষাটিকে ব্যবহার করে। তো ডু নট কে কিন্তু আমরা ডোন্ট হিসাবে কি করি, ইনফর্মাল রাইটিং বা স্পোকেন ইংলিশে অবশ্যই বলবো। এবার ডাজন্ট, ডাজ নট এর কন্ট্রাকশন হচ্ছে ডাজন্ট, সেম ওয়ে। তো কিন্তু আরেকটা কথা আমি তোমাদের এখানে বলে রাখি যে ফর্মাল রাইটিং এর ক্ষেত্রে, যেমন কোনো প্রজেক্ট তুমি লিখছো, মনে করো কোনো অফিসিয়াল যে লেটার বা অফিসিয়াল কোনো চিঠি লিখছো, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই ফুল ফর্মগুলো নেগেটিভের ব্যবহার করতে হবে। তো আশা করি বোঝা গেল যে কন্ট্রাকশন বা শর্ট ফর্ম আর ফুল ফর্মের ব্যবহারগুলো। তো আই ডু নট ইট রাইস, they don't eat rice, they don't do eat. Okay, আর একটি এক্সাম্পল লিখছি আমি যে you don't like tea, তুমি চা পছন্দ করো না। I don't eat rice, আমি ভাত খাই না। মানে বর্তমান কালে আমি কোনো কাজের আমার হ্যাবিটের কথা বলছি। তো দে ডোন্ট ডু ইট, তারা এটি করে না। ইউ ডোন্ট লাইক টি, তুমি বা তোমরা চা পছন্দ করো না বা করো না। তো এই সেন্টেন্সগুলোতে দেখো যে নেগেটিভের আমি কন্ট্রাকশন বা যে শর্ট ফর্মগুলো সেগুলো ইউজ করেছি, ডোন্ট, ডোন্ট, ডোন্ট। সাবজেক্টগুলো যেহেতু ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন প্লুরাল, সেহেতু এখানে ডোন্ট হবে, ডাজন্ট হবে না। তো এখানে কিন্তু দেখো যে যখনই একটা নেগেটিভ হয়ে গেল সেন্টেন্সগুলো, তখন কিন্তু এই ডু মেইন ভার্বের কাজ করছে না। ডু কিন্তু এখানে হেল্প করছে মেইন ভার্ব, অন্য কোনো মেইন ভার্বকে। যেমন এখানে ডু ইটকে, ডু ডুকে, তো ডু এখানে লাইক করা, পছন্দ করা, এই কাজটিকে তো হেল্প করছে। তো যখনই এরা নেগেটিভ হয়ে গেল, তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তখনই এই ডু এর যে ফাংশন, যে নেচার অফ ফাংশনটা, সেটা কিন্তু বদলে গেল। সেটা মেইন ভার্ব হিসেবে এখন রইল না, সেটা হেল্পিং ভার্ব হিসেবে এখানে ইউজ করা হলো। তো এবার ডাস দিয়ে আমরা কিছু উদাহরণ দেখে নিব। তো এরকম করে কিন্তু আমরা যে নেগেটিভ সেন্টেন্স সিম্পল প্রেজেন্ট টেন্সে ব্যবহার করতে পারবো, এবং অনেক, এই তিনটে তোমরা এক্সাম্পল যদি বুঝে থাকো, তাহলে কিন্তু প্রচুর সেন্টেন্স আমরা ব্যবহার করতে পারবো। তো এবার ধরো আমি এই ডাস দিয়ে নেগেটিভ সেন্টেন্স গঠন করব। ডাজ এর ক্ষেত্রে কি হবে, যে শর্ট ফর্মটি হবে ডাজন্ট। তো যখনই এই সাবজেক্ট গুলো আমাদের চেঞ্জ হবে, তখনই কিন্তু ডাজন্ট আসবে, অন্যথায় নয়। তো আমি ধরলাম এই অবজেক্ট গুলো আমি সেম রাখলাম, মেইন ভার্ব গুলো আমি সেম রেখে দিলাম। এটা যদি হয়ে যায় যে হি, তাহলে কিন্তু হবে এটা হি ডাজন্ট ইট রাইস, সে ভাত খায় না। she doesn't do it, okay. Tommy doesn't like tea, টমি টি পছন্দ করে না। তো এখানে অ্যাকচুয়ালি এই সেন্টেন্স গুলো যে অ্যাসার্টিভ সেন্টেন্সটি হলো, সরি মানে অ্যাফার্মেটিভ সেন্টেন্সটি কি ছিল, যে হি ইটস রাইস, সে ভাত খায়। এই যে দেখো হি ইটস রাইস, মানে এটা হচ্ছে অ্যাফার্মেটিভ, এটা হয়ে গেল নেগেটিভ। তো হি ইটস রাইস, সে ভাত খায়। এখানে যে মেইন ভার্ব রয়েছে ইট, এর সঙ্গে কিন্তু সাবজেক্টটি থার্ড পারসন প্লুরাল নাম্বার এখানে বলেই এখানে মেইন ভার্বের সঙ্গে এস যুক্ত হয়েছে। তো এই এস কিন্তু যখন নেগেটিভ হয়ে গেল,
তখন ডু এর সঙ্গে চলে আসলো এস, এবং যেখানে মেইন ভার্বটি আছে, যেমন এক্ষেত্রে দেখা যাচ্ছে মেইন ভার্ব ডু, এটা অ্যাকচুয়ালি ছিল ডাস, টমি ডাস লাইক, এটা ছিল কি লাইকস। এই যে ভার্বগুলো রয়েছে, যে ইটস, হি ইটস রাইস, শি ডাজ ইট, টমি লাইকস টি। তো এই মেইন ভার্বের সঙ্গে যে এস বা ইএস গুলো যুক্ত হয়েছে, যখনই এই সেন্টেন্স গুলো নেগেটিভ করে নেব আমরা, তখনই কিন্তু এই এস বা ইএস গুলো কি অফ হয়ে যাবে। তখন এরা যে অক্সিলারি ভার্ব থাকবে ডু, তার সঙ্গে এসে যাবে। দেখুন সেটাই হয়েছে এখানে, যে ডু এর সঙ্গে ইএসটি চলে এসেছে, এবং যে মেইন ভার্বটি রয়েছে সেটা তার যে ন্যাচারাল ফর্ম V1 এ সেটা পরিবর্তিত হয়ে থাকবে। দেখো যে হি ডাজন্ট ইট রাইস, সে ভাত খায় না। সো ডাজন্ট, এখানে শি ডাজন্ট ডু ইট, সে এটি করে না। টমি ডাজন্ট লাইক টি, টমি টি পছন্দ করে না। তো এখানে ডাজ 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 এই তিনটি সেন্টেন্সে ডাজ কিন্তু হেল্পিং ভার্বের কাজ করছে। কাকে হেল্প করছে? এবার ডু, এখানে ইট কে, এখানে ডু কে, আর এই সেন্টেন্সটিতে লাইক যে মেইন ভার্ব রয়েছে, এই মানে মেইন ভার্ব গুলোকে হেল্প করছে। সো নেগেটিভ সেন্টেন্সে ডু এবং ডাজ কি করে হেল্পিং ভার্বের কাজ করে থাকে। সো আমরা এখানে বুঝলাম যে নেগেটিভ সেন্টেন্স এই ডু এবং ডাজ দিয়ে কি করে তৈরি করা হয়। এবার ধরে নাও কিছু ডিড দিয়ে আমি উদাহরণ আমরা এবার লিখে দিই, দেখি চলো। যে ডিড দিয়ে, ডিআইডি, এই ডিড, তাহলে আমরা জানি ডিডের কিন্তু শর্ট ফর্ম রয়েছে। তাহলে ডিডের যে নেগেটিভ শর্ট ফর্ম আমরা জানি যে ডিড নট হচ্ছে নেগেটিভ ডিডের। এবার এই ডিডের ডিড নট এর শর্ট ফর্ম বা কন্ট্রাকশন হচ্ছে কি ডিডেন্ট। ডিডেন্ট অর্থাৎ সেম স্পোকেন ইংলিশে বা ইনফর্মাল রাইটিং এর ক্ষেত্রে এই ডিডেন্ট কথাটি আমরা ইউজ করব। তো ধরো কোন একটা সেন্টেন্স রয়েছে, এটা কি ধরলাম যে হি এট রাইস, এটা V2 ভার্বের সেকেন্ড ফর্মে রয়েছে, মানে সিম্পল পাস্ট টেন্সে রয়েছে। এবার এই এট কে, এই কথাটিকে যদি আমি নেগেটিভ করি, তাহলে কিন্তু আমরা এই ডিড নট বা ডিডেন্ট এর ব্যবহার করব। সো এটা নেগেটিভ কি হবে? ডিডেন্ট। এবার যে এট রয়েছে, এটা কিন্তু যখনই নেগেটিভ হয়ে যাবে, তখনই এই যে মেইন ভার্বটি রয়েছে এটা তার ন্যাচারাল ফর্মে ফিরে আসবে, এখানে ইট হয়ে যাবে, নট এট। তো আমরা কিন্তু এটা এইভাবে লিখবো না যে হি ডিডেন্ট এট রাইস। এই এটটাকে কিন্তু আমাদের তার ন্যাচারাল ফর্ম যে রয়েছে, বেসিক ফর্ম, সেই ফর্মে আমাদের ফিরিয়ে আনতে হবে। তো এটা হবে হি ডিডেন্ট ইট রাইস। এবার সাপোজ ধরো যে শি ডিডেন্ট ডু ইট, অর্থাৎ এই ডুটা কিন্তু যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে এটা ডিড ছিল, তাই এখানে ডু হয়েছে, এবং এটা আমি কি করেছি, আমরা ডিড লিখেছি। সেম ওয়ে এটা ছিল কি লাইট, এটা হয়ে গেল এখানে ডিডেন্ট লাইট। অর্থাৎ এই যে অ্যাট, ডিড এবং লাইট মেইন ভার্ব গুলো তাদের ন্যাচারাল ফর্মে ফিরে এসেছে, এবং ডিড কিন্তু এখানে মেইন ভার্বের কাজ করছে না, হেল্পিং ভার্বের কাজ করছে। এখানে ইট কে, ডিড এখানে ডু কে, এবং এখানে লাইট এই ভার্বগুলোকে হেল্প করছে। এবার আমরা দেখব যে এই ডু, ডাজ এবং ডিড ব্যবহার করে কি করে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করা হয়। সাপোজ আমি একটি সেন্টেন্স লিখলাম যে ওকে হি আই লাইক টি, আমি চা পছন্দ করি, আই লাইক টি। এবার যদি আমি এটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে চাই বা তৈরি করতে হয়, তাহলে কি করব? যেহেতু এটা সিম্পল প্রেজেন্ট টেন্স, সুতরাং আমি এখানে ডু বা ডাস এর ব্যবহার করব ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে। যেটা এই পয়েন্টটিতে বলা আছে যে টু ক্রিয়েট ইন্টারোগেটিভ সেন্টেন্স বা কোশ্চেন্স উই হ্যাভ টু ইউজ ডু অথবা ডাস। তো এখানে যেহেতু সাবজেক্টটি আমাদের থার্ড পারসন বা মেইন ভার্বের সঙ্গে কোনো রূপ এস বা ইয়েস নেই, সুতরাং এখানে ডাস হবে না, এখানে আমাদের ডু কে ইউজ করতে হবে। তো এটা যদি আমি ডু আই লাইক টি, তাহলে এটাকে ইন্টারোগেটিভ বা ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে হলে আমাকে লিখতে হবে কি যে ডু আই
ডু আই লাইক টি, ডু আই লাইক টি, আমি কি চা খাই বা চা পছন্দ করি, আমি কি চা পছন্দ করি। এই যে দেখো যে ডু যখন ইন্টারোগেটিভ হয়ে যাবে তখন কিন্তু এই নেগেটিভের মতো এটা সাবজেক্টের পরে এই ডু নট বা ডাজ নট হবে না, এই ডু কথাটি আমাদের কি হবে সাবজেক্টের আগে চলে আসবে এবং সাবজেক্ট পরে চলে যাবে এবং শেষে একটা ইন্টারোগেটিভ সাইন হবে। তো সিমিলারলি এরকম অনেক সেন্টেন্স আমরা তৈরি করতে পারবো যে ডু ইউ নো দ্যাট, তুমি কি সেটি জানো, ডু ইউ হ্যাভ কফি, ডু ইউ লাইক বানানা। তো এরকম করে অনেক সেন্টেন্স আমরা তৈরি করতে পারি এই ডু ব্যবহার করে। তো আমাদের একটি কথা মনে রাখতে হবে যে ডু কিন্তু এই সাবজেক্টের ডু বা ডাজন্ট বা ডু নট এই কথাগুলো কি হবে সাবজেক্টের সামনে চলে আসবে এবং সাবজেক্ট এই যে ডু এর যে জায়গাটি ছিল সেখানে চলে যাবে। সিমিলারলি দেখা গেল যে আমি যদি এটা লিখি যে সাপোজ আই ডোন্ট লাইক টি, তাহলে এটা ইন্টারোগেটিভ হয়ে যাবে কি যে ডোন্ট আই লাইক টি, অর্থাৎ ওই নেগেটিভ যে ফর্মটা এটা সামনে চলে আসবে ডোন্ট ইউ নো দ্যাট, ডোন্ট ইউ লাইক টি, ডোন্ট ইউ হ্যাভ কফি, এইভাবে। এবারে দেখবো আমরা যে ডাজ দিয়ে কিছু ব্যবহার, সাবজেক্টটা যদি চেঞ্জ করে দিই যে হি লাইকস টি, সে চা পছন্দ করে, সে চা পছন্দ করে। তো এটাকে যদি আমরা এবার ইন্টারোগেটিভ করতে চাই, যেহেতু সেন্টেন্সটি হচ্ছে আমাদের কি সিম্পল প্রেজেন্ট টেন্স এবং ভার্বের সঙ্গে ইএস রয়েছে, তাই এখানে কিন্তু আমাদের ডাস এর ব্যবহার করতে হবে, ডু এর নয়। তাহলে গঠনটা যে সেন্টেন্সের যে ফরমেশন বা স্ট্রাকচারটা কিন্তু সেম থাকবে। তাহলে কি হবে এটি যে এটা যেহেতু ভার্বের সঙ্গে ইএস রয়েছে তো এটা হয়ে যাবে ডাজ, তো ডাজ সাবজেক্ট আসবে ডাজ হি লাইক টি, আর লাইক বা যে মেইন ভার্ব গুলো থাকবে সেগুলো কিন্তু তাদের যে ন্যাচারাল ফর্মে চলে আসবে। তো ডাজ হি লাইক টি, এটা যদি সাবজেক্টটিকে যদি আমি চেঞ্জ করি যে ডাজ শি নো ইট, সাপোজ আমি এখানে ইট লিখলাম, তো ডাজ শি নো ইট, সে কি এটা জানে, তো ডাজ শি নো ইট। এই সেন্টেন্স গুলোতে দেখো যে ডাজ বা ডু কি করছে হেল্পিং ভার্বের কাজ করছে, কারণ এরা মেইন ভার্ব নয় এখানে, কারণ মেইন ভার্ব হিসেবে অন্য ভার্ব রয়েছে লাইক আর নো, তো এই মেইন ভার্ব গুলোকে হেল্প করছে ডাজ। আশা করি বোঝাতে পেরেছি। এবার আসবো তৈরি করব ডিড কিভাবে আমরা এই ইন্টারোগেটিভ সেন্টেন্সে ব্যবহার করব। এই সেন্টেন্সটা যদি আমি পাস্ট টেন্সে লিখি, সিম্পল পাস্ট টেন্সে, তাহলে কি হবে যে হি লাইকড টি, সে চা পছন্দ করতো, মানে অতীতকালে তার কোনো অভ্যাসগত কাজের কথা আমি বলছি যে হি লাইক টি, অতীতে করতো, সে এখন করে কিনা তার কোনো এখানে কোশ্চেন আসছে না। সো হি লাইক টি, তাহলে যেহেতু এটা সিম্পল পাস্ট টেন্সে আছে মানে V2 তে আছে, সুতরাং আমাদের এখানে ডিড এর কথা চিন্তা করতে হবে। তো এটাকে কোশ্চেন করলে হয়ে যাবে ডিড হি, এই যে মেইন ভার্বটি থাকবে সেটার ন্যাচারাল ফর্ম হবে তাহলে লাইক, তো এটা হয়ে যাবে লাইক। সো ডিড হি লাইক টি, শেষে ইন্টারোগেটিভ সাইন। এবার এরকম করে হাজারো সেন্টেন্স তৈরি করা যায় যে ডিড ইউ নো দ্যাট, ডিড ইউ গো দেয়ার, ডিড আই ইট দ্য রাইস। তো এই ডিড কথাটিকে আমাদের সেন্টেন্সের প্রথমে লিখতে হবে এবং তারপরে সাবজেক্টটিকে নিয়ে আসতে হবে, আর যে মেইন ভার্ব গুলো থাকবে সেগুলো কি হবে তাদের ন্যাচারাল ফর্মে ফিরে আসবে। এবার অনেক সময় দেখা যায় যে WH, এই WH ওয়ার্ড ব্যবহার করেও কিন্তু আমাদের এই ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করা হয়। তো সেক্ষেত্রে ডু এবং ডু ডাজ বা ডিড কে ব্যবহার করা হয়। যেমন সাপোজ এখানে হোয়াই ডু ইউ লাইক টি, তুমি কেন চা পছন্দ করো বা তোমার চা কেন ভালো লাগে। তো কেন এখানে যে হোয়াই, হোয়াট, এই হাউ, তো এই WH ওয়ার্ড গুলো কি হয় কিন্তু আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করার সময় আসে, যদিও এরা থেকে যায় সেন্টেন্সে কোশ্চেন করার ক্ষেত্রে, কিন্তু
দেখা যায় যে ডু বা ডাস বা ডিড এগুলো কিন্তু কি হয়, এদের যে হেল্পিং ভার্ব রূপে যে কাজ করার যে ধরনটা সেটা সেম থেকে যায়। তো এখানে যদি আমি লিখি যে হোয়াই ডিড ইউ লাইক টি, তাহলে এটা পাস্ট টেন্স হয়ে গেল। সিম্পলি জাস্ট ডু বা ডাসের জায়গায় কি করতে হবে, এখানে ডিড বসিয়ে দিতে হবে, তাহলে এটা পাস্ট হয়ে গেল যে হোয়াই ডিড ইউ লাইক টি, তুমি কেন চা পছন্দ করতে। হোয়াই ডিড ইউ গো দেয়ার, তুমি কেন সেখানে গিয়েছিলে। তো আশা করি যে কি করে ইন্টারোগেটিভ সেন্টেন্সে এই ডু এবং ডু ডাস এবং ডিড এর ব্যবহার হয় সেটা তোমরা বুঝবে। এবার দেখো লাস্ট একটি পয়েন্ট আছে এখানে, যে টু এমফাসাইজ এ ভার্ব, অর্থাৎ কোন বাক্যের ক্রিয়াপদকে এমফাসাইজ করার ক্ষেত্রে, জোর দিয়ে বলার ক্ষেত্রে আমরা কিন্তু এই ডু ডাস এবং ডিড এর ব্যবহার করে থাকি। কিছু এক্সাম্পল দেখে নেওয়া যাক। প্লিজ ডু হেল্প মি, I do go there, আমি সেখানে যাই তো। আমি এই যে এখানে ডুটাকে ব্যবহার করলাম এই গো আমার যে যাওয়ার কাজটিকে ফোর্স করার ক্ষেত্রে বা জোর দিয়ে বলছি, তাই বলছি যে আমি যাই তো, সেখানে যাই তো। প্লিজ ডু হেল্প মি, আমাকে দয়া করে অনুগ্রহ করে হেল্প করুন, অর্থাৎ এই হেল্পের কাজটিকে এখানে ডু কি করছে, আরো জোর দিয়ে বলছে হেল্প করার কাজটিকে, অনুরোধটাকে। He did do that, সে সেটি করতই, সে করতো। অর্থাৎ এই ডু কথাটি মেইন ভার্বটিকে এখানে জোর দেওয়ার জন্য আমি কি করছি, ডিড এর ব্যবহার করছি। He did, সরি এখানে উদাহরণটি একটু বিষয় হয়ে গেল, যে he did okay like me, সে আমাকে লাইক করতো। তো এই যে লাইক করতে, যে লাইক কথাটিকে এখানে জোর দিয়ে বলছি, তাই কিন্তু আমাদের এখানে ডিড এর ব্যবহার হয়েছে। এখানে ডু, আর প্রথম সেন্টেন্সটিতে এই ডু কি করছে, হেল্পটিকে জোর দিচ্ছে। দ্বিতীয় সেন্টেন্সটিতে গো যাওয়ার কাজটিকে জোর দিচ্ছে, এবং তৃতীয় সেন্টেন্সটিতে ডিড কথাটি যে রয়েছে এটা লাইক পছন্দ করার কাজটিকে জোর দিয়ে বলছে। তো বন্ধুরা, আশা করি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে। তো কিপ ওয়াচিং মাই ভিডিওস, আর যদি আমার ক্লাসগুলো ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওর অবশ্যই লাইক দেবে এবং তোমার বন্ধুদের মাঝে শেয়ার করবে, এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।